নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে প্রথমে আমরা একটা গল্প শুনে নেব। তারপর আমার জীবনের একটা ঘটনা আপনাদের সঙ্গে আবার একবার শেয়ার করার অনুরোধ এসছে, শেয়ার করে নেব। আগে আমরা কথা না বাড়িয়ে গল্পটা শুনে নিই। গল্পের নাম যাত্রাতলায় ভূত, লিখেছেন সুজাতা সাউ জাটি। পরমাদের গ্রামের বারোয়ারি কালী পুজোর পরের দুদিন যাত্রা হয়। গ্রামের ছেলে বুড়ো মিলে প্রথম দিন যাত্রা করে, তার জন্য সারা বছর রিহার্সাল হয়। ফিমেল আর্টিস্ট বাজনাদারেরা শহর থেকে আসে। দ্বিতীয় দিনে নামি কোনো অপেরা পার্টি আসে। পেশাদার অপেরার আর্টিস্টদের অভিনয়ের সঙ্গে তাদের চলন বলন বেশভূষা কেমন তা দেখার জন্যে গ্রামের নারী পুরুষ সকলের কৌতূহল এমন যে তাদের এক ঝলক দেখার জন্যে ছেলেরা গ্রিন রুমের আশেপাশে ঘোরাঘুরি করে। ফিমেল আর্টিস্টদের গ্ল্যামারাস মেকআপ, হেয়ারস্টাইল, হাই হিল জুতো গ্রাম্য মহিলাদের আকর্ষণ করে বেশি। এবারে যাত্রাপালা কোনো অপেরা নয়, নট্য কোম্পানির অচল পয়সা। বৈশাখের শেষ সপ্তাহের এই পুজোর সময় কালী মন্দিরের সামনের বড় মাঠের মাঝখানে উঁচু করে স্টেজ বাঁধা হয়। তার চারধারে জমিতে তিরপল বিছিয়ে দর্শকদের বসার জায়গা করা হয়। শহরের মতো চেয়ারের ব্যবস্থা কিংবা কভার্ড স্টেজ না থাকলেও ওপর থেকে ঝুলন্ত মাইক এবং রঙিন আলোর সহযোগে অভিনয় জমজমাট হয়ে ওঠে। এই পুজো দেখতে সব বাড়িতে অতিথি আসে, তবে এই বছর পরম আত্মীয় স্বজনের কাউকে নিমন্ত্রণ করেনি। ওর গল ব্লাডারে স্টোন হয়েছে, পুজোর পরেই অপারেশন হবে। পরমার শরীর ভালো নেই, মনে উদ্বেগ। তবু পুজোর সময় সংসারে কত কাজ করতে হয়। ও ঘর পরিষ্কার করেছে অনেক খেটে, মুড়ি ভাজিয়ে বড় টিন ভর্তি করে রেখেছে, ধান ভাঙিয়ে বেশি করে চাল করে রেখেছে। কোন শাড়ি পরে পুজো দিতে হবে, কোন শাড়ি পরে যাত্রা দেখতে যাবে, সেই সব শাড়ি ব্লাউজ গুছিয়ে রেখেছে। পরমার স্বামী রঘুনাথ, যাকে পাড়ার লোকে রঘু বলে ডাকে, রঘুর জামা প্যান্টও কেচে ইস্ত্রি করে রেখেছে পরমা। রঘু পুজো কমিটির সম্পাদক। ওকে পুজো প্যান্ডেল যাত্রা বিসর্জন খুঁটিনাটি সব কিছু দেখাশুনো করতে হয়। সবাই ওকে খোঁজে। ওকে মানে সেই মতো ওর পোশাক পরিচ্ছদও পরিষ্কার রাখতে হয়। স্বামীর গরবে গরবিনী পরমা অনেক ভালোবেসেই স্বামীর পোশাক পরিচ্ছদের দিকে খেয়াল রাখে। পরমা প্রতি বছর স্নান করে পুজোর জোগাড় করে। রাত্রি জেগে ফল কাটা, ধুনো পোড়ানো, 108টা প্রদীপ জ্বালানোর কাজে পুরোহিতের পাশে বসে সহযোগিতা করে। লাল পাড় গরদের শাড়ি আর সিঁদুর আলতায় সজ্জিত পরমার চেহারায় পূজারিনীর ভাব গাম্ভীর্য দেখে পাড়ার সকলে মনে ওর প্রতি ভক্তিভাব জেগে উঠত। মেয়েরা তো বটেই, ছেলেরাও বলা বলি করত, পরমা বৌদির মতো দেবসেবায় নিষ্ঠা বড় একটা দেখা যায় না। এই বছর শরীরটা ভালো নেই বলে পরমা পুজোর কাজ করতে যেতে পারল না। তাই পাড়ার অন্য মেয়েদের ডেকে দায়িত্ব নিতে বলে দিল। আগে পরমার শাশুড়ির সিন্ধুকে কালী মায়ের অলংকার জমা রাখা হতো, এখন পুজো কমিটি পরমার ওপরেই দায়িত্ব দিয়েছে। পরমা মায়ের গয়নাগুলো আর বাসনগুলো রঘুর হাত দিয়ে পুরোহিতের কাছে পাঠিয়ে দিল। গত পরশু অমাবস্যার রাত্রে মা কালীর পুজো হলে প্রতি বছরের মতো হলো। এই বছরই পুরনো জীর্ণ মন্দির ভেঙে সেই জায়গায় নতুন মন্দির মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। প্রায় 3 মাস লাগে মায়ের বিশাল মূর্তিটি তৈরি করতে। স্বামী শিবের বুকের ওপর পা দিয়ে ফেলে জিভ কেটে লজ্জা প্রকাশ করেছেন। এই রূপেই ধরা হয়েছে মায়ের কৃষ্ণা রূপ। আয়ত চোখে ক্রোধ নয়, স্নেহের প্রকাশ। রক্তবীজের বিনাশকারী মা এখন নতুন সম্ভাবনার সূচনা করবেন। তিনি কাল বা সময় এবং মৃত্যুর দেবী, এম্বন্ডিং দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড রিবার্থ। মায়ের পাশে তার 2 সহচরী ডাকিনী যোগিনীর মূর্তি।
মূর্তি তৈরির সময় পরমা প্রায় দিনই মন্দিরে গিয়ে বসে থাক, দেখতো মূর্তিকার কীভাবে কাদামাটিকে হাতের জাদুতে শিল্পশোভন প্রতিমা গড়ে তুলছেন। পাড়ার অনেকেই এসে জড়ো হতো, নিজেদের মধ্যে নানা বিষয় আলোচনা করত। কেউ একজন বলছিল দুর্গার পাশে শিব বাগছাল পরে থাকেন, নগ্ন কালীর পায়ের কাছে শিবও নগ্ন থাকেন। মূর্তিকার বললেন, না ভাই, কালী নগ্ন নন, তিনি অম্বর বা আকাশকে পোশাক হিসেবে পরেন। সাধারণত গ্রাম্য মানুষদের যা বলা হয় তাই তারা মেনে নেন, গভীর পৌরাণিক তত্ত্ব আলোচনায় ঢুকতে পারেন না। তাই কেউ প্রশ্ন তুলল না, এখানে শিব কেন নগ্ন? পরমা দ্বিতীয় দিনে পাড়ার ছেলেদের যাত্রা দেখতে গেল না। তৃতীয় দিনে রঘু বারবার প্রবোধ দিয়ে বলল, একটু বাইরে বের হও, ঘরে বসে থাকলে মনও খারাপ থাকবে। রঘুর পীড়াপিড়িতে পরমা নাট্য কোম্পানির যাত্রা দেখতে যাবে ভাবল, কিন্তু দিনটা ওকে সহায়তা করলো না। প্রথম দুদিন এত ভালো কাটলো, তৃতীয় দিনের সকালটাও ভালোই গেল। বিকেল থেকে আকাশে মেঘ জমতে শুরু করলো। সেসব উপেক্ষা করে সন্ধ্যের আগে থেকেই মাইকে প্রচার চলছিল, নাট্য কোম্পানি প্রযোজিত আজকের যাত্রাপালা অচল পয়সা। অচল পয়সা উচ্চকণ্ঠে ধীর লয়ে নাটকীয় ভঙ্গিতে ঘোষক ক্রমাগত ঘোষণা করে চলেছে। হঠাৎ একটু ঝড় উঠল আর লাইট অফ হয়ে গেল, মাইক স্তব্ধ হয়ে গেল। দেখে পরমা মনে মনে আক্ষেপ করতে লাগলো, আজ যাত্রা দেখতে যাব বলে ঘরের কাজ রান্নাবান্না করে রাখলাম, আর আজই ঝড় বৃষ্টি হলো। ঝড়টা কিন্তু বেশি ভোগালো না, দমকা হাওয়ার মতন পর এক পশলা ঝেঁপে বৃষ্টি হয়ে থেমে গেল। যদিও এই বৃষ্টি কর্মকর্তাদের কাজ বাড়িয়ে দিল, বৃষ্টি যদি ধারাবাহিকভাবে হয়ে যেত তাহলে যাত্রা ক্যান্সেল করে দেওয়া যেত। মাইক ঘোষণা করা হতো, বৃষ্টি থেমে গেলে বলে যাত্রা হবে, এটাই ধরে নিয়ে প্রস্তুতি এবং প্রচার চলতে লাগলো। পরমা ঘরে চাবি দিয়ে যাত্রাতলায় গিয়ে দেখল রঘু সহযোগী ছেলেদের নিয়ে পূর্ণ উদ্যমে কাজে লেগেছে। প্যান্ডেলের তিরপলের ফাঁক দিয়ে স্টেজে জল পড়ছে, দু একজন প্যান্ডেলের ওপর চড়ে বাড়তি তিরপল চাপাচ্ছে, দু তিনজন স্টেজে শতরঞ্চি বিছিয়ে দিচ্ছিল। দর্শকদের জন্য মাটিতে বিছানা, চটের ওপর জায়গায় জায়গায় জল জমে কাদা হয়ে গেছে। কতগুলি ছেলে ছুতোদের দোকানে খুলিয়ে ট্রলিতে করে কাঠের গুঁড়ো এনে কাদার ওপর ছড়িয়ে দিচ্ছে। কয়েকজন আবার বালি এনে ঢেলে দিয়ে কাদা শুকনো করে তার ওপর চট বিছিয়ে দিচ্ছিল। এসবে আসর কিছুটা যাত্রা হওয়ার উপযোগী হয়েছে মনে হচ্ছিল। ঝড় বৃষ্টির সময় স্থানীয় ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। বৃষ্টি থেমে যেতে ঘটঘটে শব্দ করা জেনারেটর বন্ধ করে দেওয়া হলে কানের পক্ষে আরামদায়ক হলো পরিবেশ। এদিকে ওদিকে বসা ফুচকা, চটপটি, আইসক্রিম, ঘুগনির ছোট ছোট স্টলগুলো পলিথিনে ঢেকে রাখা হয়েছিল। বৃষ্টি থামতেই সেই সব পলিথিনের শিটগুলো গুটিয়ে নেওয়া হচ্ছিল। পরমাকে দেখতেই সুবর্ণা নামের একটা মেয়ে হাসি মুখে ওর দিকে এগিয়ে এলো, ওকে ডেকে নিয়ে গিয়ে ওদের দলের মেয়েদের সঙ্গে বসালো। সুবর্ণা এই পাড়ারই মেয়ে, বিয়ে হয়ে গেছে, হাওড়ার কদমতলায় থাকে। প্রতি বছর পুজোর সময় আসে। সুবর্ণার সঙ্গে ওর বৌদি আর ভাইঝিরাও বসেছে। এই পরিবারের সঙ্গে পরমার আন্তরিক সম্পর্ক আছে। পরমা চারিদিকে তাকিয়ে দেখল ওর পরিচিত পাড়ার মেয়ে বউগুলো একটু দূরে দূরে যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসে গেছে। কালী মন্দিরের চাতালেও বসেছে অনেকে। চেনা মুখের মাঝে অচেনা অনেক মুখ দেখে পরমা মনে ভাবল, এরা নিশ্চয়ই আশপাশের গ্রাম থেকে এসেছে। ওরাও যেমন আশেপাশের গ্রামের ভালো যাত্রা হলে শুনতে দেখতে যায়, বাউল গান কিংবা আধুনিক গানের ফাংশন দেখতে যায়, এরাও হয়তো তেমনই এসেছে। অচল পয়সা নামের অভিনব সামাজিক নাটকটি ইতিমধ্যেই খুবই জনপ্রিয়তা পেয়েছে। অচল পয়সা যেমন বাজারে চলে না, থেকেও নেই সেই রকম সামাজিক বৈষম্যের শিকার বাউরি, আদিবাসী, গরিব মানুষেরা যেন থেকেও নেই, সমাজে অচল। রঘুনাথ নাটক পড়তে, অভিনয় করতে ভালোবাসে। শহরের বড় বড় নাট্য প্রতিষ্ঠানগুলো
কি ভালো নাটক নিয়ে আসছে তার খবর রাখে। রঘুই পুজো কমিটির মিটিংয়ে এই নাটকের দলটাকে আনার প্রস্তাব দিয়েছিল। গরিব কৈলাস বাউরির মেয়ে ঝিনুকের নেচে নেচে ঝুমুর গান দর্শকদের মাতিয়ে দিয়েছিল। যাত্রা শেষ হলে ছেলে ছোকরাগুলো ঝিনুকের মতো ভঙ্গি করে কথা বলতে বলতে বাড়ি ফিরছিল। একটা ছেলে উচ্চস্বরে গেয়ে উঠল, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে। তার বাকি বন্ধুরা হেসে উঠল। যাত্রা শেষ হলো, ওদিকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো। পরমা সুবর্ণাদের সঙ্গে পা মিলিয়ে হাঁটছিল। ওদের পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছিল তাদের কাউকে পরমা চিনছিল না। ও ভাবলো বেপাড়া থেকে কত লোক যাত্রা দেখতে এসেছে। পরমা দেখলো নীলিমা বৌদি নাতনিকে কোলে নিয়ে একটা ভাঙা ছাতা মাথায় দিয়ে ওদের পিছনে পিছনে হাঁটছে। নীলিমা বৌদির রোগা বৌমা একটা প্লাস্টিক শিট দিয়ে মাথা ঢেকেছে। সুবর্ণা ওর শাড়ির আঁচল দিয়ে ঘোমটার মতো নিয়ে নিল। পরমা মাথায় চাপা দিল না, ভাবলো শাড়ি তো ভিজেই যাবে, বাড়ি গিয়ে গামছা দিয়ে মাথাটা মুছে নেব। ও আঁচল দিয়ে হাতের মোবাইলটা ঢেকে নিল। বৃষ্টি শুরু হতেই গ্রামের নিয়ম মতো ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে সাপ্লাই বন্ধ করে দিল বোধহয়। হঠাৎ রাস্তার ধারে লাগালো ও আলো নিভে যেতেই সুবর্ণা ওর হাতের মোবাইলের টর্চ জ্বেলে নিতে রাস্তা কিছুটা আলোকিত মনে হলো। সুবর্ণা টর্চ জ্বালিয়েছে বলে পরমা ওর টর্চটা জ্বালালো না। সন্ধ্যের সময় পরমার মনে খেদ হচ্ছিল যে প্রথম দুদিন ভালো আবহাওয়া ছিল, ও তখন আসেনি, আজ এলো, আর নিজেদের দুর্ভাগ্যক্রমে আজই বৃষ্টি এলো। তবে শেষ পর্যন্ত যাত্রাটা দেখে পরমার মন বলছিল বৃষ্টি হোক লাইট না থাক, যাত্রাটা খুবই ভালো হয়েছে, আফসোস নেই। সুবর্ণাদের বাড়ির কাছে আসতেই ও বাগান পেরিয়ে বাড়িতে ঢুকে পড়ল। ওর ভাইঝিরা বোধহয় আগেই বাড়িতে ঢুকে পড়েছে। রঘুনাথ এখনই বাড়ি ফিরবে না। কর্মকর্তাদের দায়িত্ব থেকে শহর থেকে আসা অভিনেতাদের খাওয়া এবং বাড়ি ফেরার তদারকি করা। পরমা সুবর্ণার সঙ্গে গল্পগুজবে এত মশগুল ছিল যে কি আশেপাশের প্রতিবেশীরা আগে পিছে আসছে কিনা খেয়াল করেনি। সুবর্ণা মোবাইল টর্চ নিয়ে নিজেদের বাড়িতে ঢুকে যেতেই জায়গাটা অন্ধকার মতো হয়ে গেল। পরমা তাড়াতাড়ি নিজের মোবাইলটা জ্বালতে গিয়ে দেখল চার্জ ফুরিয়ে গেছে। মোবাইল হাতে করে আনলেও একবারও অন করে দেখেনি যে মোবাইলে চার্জ নেই। ও মনে ভাবল সঙ্গে এত লোক আসছে, ওদের সঙ্গে চলে যাবে। সুবর্ণাদের বাগান ঘেরা বড় বাড়িটা পার হয়ে একটুখানি যেতেই রাস্তা ভাগ হয়ে দুদিকে গেছে। পরমা থমকে দাঁড়ালো। পরমা দেখল রাস্তায় লাইট নেই, তবে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। মেঘ ডাকছে না, তবু যেন আলোক আভায় পৃথিবী আলোকিত হচ্ছে। জ্বলছে নিভছে আলোয় ও ডান দিকের রাস্তায় দূর পর্যন্ত কোনো লোক দেখতে পেল না। পরমার পাশ কাটিয়ে দ্রুত পায়ে যারা এগিয়ে গেল তারা যদি অন্য গ্রামের লোক হয় তাদের এই রাস্তা ধরেই যেতে হবে। এই যে সরু রাস্তাটা সিধে এগিয়ে বড় রাস্তায় মিলেছে, এই রাস্তায় কেউ গেলে তাদের এই মোড় থেকে দেখতে পাওয়া যায়। কিন্তু অত লোকের মধ্যে কেউই কি ওই রাস্তায় গেল না? যদি রাস্তা ধারের বাড়িগুলোর লোক হয় তাদের কেউ না কেউ তো বাড়িতে ঢুকছে, এমনও দেখতে পাওয়া উচিত। কিন্তু কাউকে বাড়িগুলোর কোনোটাতেই যেতে দেখা গেল না। মেঘের আলোয় আলোকিত সমস্ত রাস্তা জনশূন্য মনে হলো। পরমার সমস্ত ইন্দ্রিয় সক্রিয় হয়ে উঠল। চোখ বড় বড় হয়ে চোখের মণিটা গোলাকারে ঘুরে চারিদিকে দেখে নিল। 3 মাথার মোড় থেকে বাঁ হাতে যে রাস্তাটা সিধে উত্তর দিকে গেছে সেই দিকে খানিকটা পথ গেলে ওদের বাড়ি। ও দেখল সেই রাস্তাতেও কোনো লোক নেই। সবাই এত তাড়াতাড়ি গেল কি করে? এই রাস্তার দুধারে 2টো পুকুর, তারপর রাস্তার দুদিকে পরপর বাড়ি। আশ্চর্য, কেউ ওই সব বাড়িতে ঢুকলো না। যদি খুব অসম্ভব দ্রুত হেঁটে তারা বাড়িতে ঢুকে পড়ে, তারপরেও জল কাদা লাগা পা ধুতে, ভিজে মাথা মুছতে সময় লাগবে। বাড়ির মধ্যে একটু আধটু কথা হবে, অথচ পুরো গ্রাম যেন ঘুমিয়ে আছে।
এবার পরমার মন ভয়ভীত হয়ে উঠল। ওর পাশ কাটিয়ে যাওয়া লোকগুলো হঠাৎ ভ্যানিশ হয়ে গেল কেমন করে। রাস্তার দুপাশের পুকুর দুটোর কাছে অন্য বৃষ্টির দিনে ব্যাঙ ডাকে, ঝিঝি পোকার কলরব শোনা যায়, রাত চড়া পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ হয়। আজ কেন সব নিস্তব্ধ? পরমা গ্রামের বাড়ির খুড়িদের কাছে গল্প শুনেছিল, ভূতেরাও নাকি যাত্রা শুনতে আসে। ভেবে ওর গায়ে কাঁটা দিল। ও কোথাও এটাও শুনেছিল, আশেপাশে নেগেটিভ এনার্জি থাকলে এমন অস্বস্তিকর গা শিরশির ভাব হয়। ও মনে মনে ভাবল, পিছন দিকে গেলেও অন্ধকার নির্জন পথ, সামনেও বিজন অন্ধকারময় পথ। চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকলেই কি শরীরবিহীন আত্মাগুলোকে ছেড়ে দেবে? অতএব সামনের দিকেই হাঁটা উচিত। তারা ওকে ঘিরলে ওর কী অবস্থা হবে ভেবে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে ধুকপুকে হৃদয়ে পরমা ওর ইষ্টদেবী কালীকে মনে মনে ডাকা শুরু করেছিল। ওর বিশ্বাস, কালী মন্ত্র জপ করলে জীবন থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায়। কথায় বলে ভগবান ভক্তের পিছনেই হাঁটেন। ভয়ার্ত পরমার স্মরণ মননে যেন সাড়া দিয়ে মা ওকে সামনে ঠেলে দিচ্ছিলেন। যে অদ্ভুত পরিস্থিতিতে ওর অজ্ঞান হয়ে যাওয়ার পথ, সেখানেই এক রহস্যময় আলো উজ্জ্বল করে দিল আকাশকে। সমস্ত পথ ঘাটকে ঢেকে দিচ্ছিল অন্ধকারকে। সাপের জিভের মতন লকলকে করে ছুটে যাওয়া কড়কড় আওয়াজ তুলে আকাশকে ছিঁড়ে ফেলা বিদ্যুৎ নয়, এ যেন রাত্রি শেষের ব্রাহ্ম মুহূর্তে উদ্ভাসিত নীল আলো। ঝিরঝিরে বৃষ্টিতে পরমার গা হাত পা মাথা ভিজে গেছে। রাবারের চটি পড়া পা ভিজে গেছে। রাস্তার মধ্যে নিচু জায়গাগুলোতে জমা জলে পা ডুবে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল নদী বা পুকুরে ডুব দিয়ে উঠলে যেমন পোশাক শরীরে লেপ্টে ধরে, ভেজা কাপড় পায়ে জড়িয়ে গতিরুদ্ধ করে, যেন তেমনই অবস্থা ওকে জমিতে ফেলে দিতে পারে। কিন্তু স্নিগ্ধ কোনো এক দিব্য শক্তি ওর মনে জোর দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক জোর আলো চারিদিক আলোকিত হলে ভিজে কাপড়ে জড়িয়ে মরিয়ে চলতে চলতে পরমা দেখলো ওদের নীল রঙের দোতলা বাড়িটা। ওদের আশেপাশের হলুদ সাদা বাড়িগুলোকেও দেখা যাচ্ছে। পরমা ভাবলো, ওই তো আমাদের বাড়ি, ওই তো ছাদের ওপর সিঁড়িঘর, যেটা ওদের পুজোর ঘর। মা কালীর ছোট মন্দির, সাদা মার্বেলের মেঝের ওপর সেগুন কাঠের সিংহাসনে মা কালীর পিতলের মূর্তি বিরাজিতা পূজিতা। ছাদের টবে ফোটা লাল হলুদ জবা ফুল দিয়ে রোজ পরমা পূজা করে। পরমা বাড়ির দরজায় লাগোয়া তালা খুলে বাড়িতে ভিতরে প্রবেশ করলো। রঘুর জন্য দরজা খুলে রেখে সিঁড়ি ভেঙে দোতলায় গিয়ে জুতো কাপড় সব ছেড়ে রেখে দিল বারান্দায়। তারপর শুকনো কাপড় পরে কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়ল। আজও অভিজ্ঞতা পেল, ভূত ও ভগবান একই সঙ্গে আছে। পজিটিভ এবং নেগেটিভ এনার্জিতে ভরে যাচ্ছে ব্রহ্মাণ্ড। যে ব্যক্তি ডিভাইন এনার্জিতে ঘিরে থাকে তার কোনো ভয় নেই। এই ছিল আজকের একটা ছোট গল্প। এবার আমার লাইফের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আগেও করেছি, পুরনো শ্রোতারা হয়তো শুনেছেন, নতুন শ্রোতাদের জন্য শেয়ার করছি। ঘটনাটা ঘটেছিল আমাদের লকডাউনের সময়, যে সময় সেকেন্ড ওয়েভটা এসেছিল। সেই সময় আমার বাবা মারা যান। উনি 2 ঘন্টার মধ্যে 4টে প্যারাসিটামল খেয়ে ফেলেছিলেন এবং আমরা সবাই অসুস্থ ছিলাম। কেউ কাউকে কতটা দেখে রাখতে পারবো আমরা বুঝতে পারছিলাম না। তো ঘটনাটা হলো, আমাদের ডাইনিং হলে একটা 6 সিটার টেবিল আছে এবং তখন আমরা, এখন পাল্টে দিয়েছি, তখন আমরা রট আয়রনের চেয়ার ইউজ করতাম, সোজা হয়ে বসতে সুবিধে হতো। আর আমারও একটু পায়ের একটা ব্যাপার আছে, যন্ত্রণা হয়, তো সেখানে ওই সোজা চেয়ারগুলো আমার আরাম দিত। তো এখনও আমি ওই একটা চেয়ার রেখে দিয়েছি, ব্যবহার করি।
কিন্তু ঘটনার যেটা অদ্ভুতভাবে ঘটলো, আস্তে আস্তে চেয়ার, ছোট্ট করেই বলছি, বাবা যে চেয়ারটায় বসতেন আমাদের একদম কোণার দিকে রাখা ছিল, কারণ আমরা এই ধারগুলোয় বসতাম। আমি, আমার মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, চারজন। আর ওই দিকে ওই সাইডে মানে একদম সোজাসুজি মুখোমুখি আরেকটি চেয়ার ছিল, সেখানে বাবা বসতেন। তো বাবা তো হার্ট ফেল করে মারা গেলেন ওই করোনার সেকেন্ড ওয়েভের সময়। তারপর কিছুদিন পরে যে ঘটনাটা ঘটল, প্রথমে চেয়ারটা পুরো আস্ত শক্ত চেয়ার, কিন্তু প্রথমে সামনের দুটো পা খুলে গেল। আমি ভাবলাম হতেই পারে, চেয়ারই তো। দুদিন বাদে আস্তে আস্তে সিটগুলো খুলে পড়ে গেল। তারপর পেছনের পায়াটাও খুলে একদম মুখ থুবড়ে পড়ল। অদ্ভুত ব্যাপার, চেয়ারগুলো কিন্তু তখন নতুনই ছিল এবং ওইভাবে ভাঙার কথা নয়। আর আমাদের চারজনের একজনেরও চেয়ারে কিচ্ছু হয়নি, শুধুমাত্র বাবার চেয়ারটা। তো এটা হতেই পারে, হয়তো অনেকে ভাবে এরকম তো হতেই পারে, কোনো এটা নিয়ে কোনো নয়, কিন্তু আমার মনে কোথাও একটা খটকা লেগে গেছে যে ওটা বাবার ব্যবহার করবেন না বলেই হয়তো চেয়ারটাও নিজে নিজেই নিজের অস্তিত্ব হারালো। এই ছিল আজকের ঘটনা আর গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। একটা লাইক দিতে খুব একটা কষ্ট করতে হয় না, কিন্তু আমার ইন্সপিরেশন বাড়ে। আর আমাদের ফ্যামিলির অংশ হতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্রতিবারের মতোই রিকোয়েস্ট করছি, যাদের জীবনে অলৌকিক বা দৈবিক বা কোনো ঘটনা ঘটে থাকে বা পরিচিত কারোর জীবনেও যদি ঘটে থাকে, অবশ্যই শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকে, ঘটনা লিখে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। আর বেশি কথা না বাড়িয়ে আজ আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। বাই, গুড নাইট।